তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। শাসক ও শোষক শ্রেণীর জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেন সংবাদকর্মীরা। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। আমন্ত্রণ গ্লোবাল টেলিভিশনের নিয়মিত টকশো প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনাই এবং সেগুলো নিয়ে বিশ্লেষণ প্রতিক্রিয়া আমাদের অতিথিদের কাছ থেকে জানতে চাই। আজ আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্নিগ্ধা রেজওয়ানা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার প্রথম বিষয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন দেশে অপরাধের পরিমাণ মোটেও বাড়েনি। বিবিসি বাংলাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। আমরা এটি নিয়ে আজকে প্রথম আলোচনা শুরু করব। আমাদের অনুষ্ঠানের আলোচনার আরও একটি বিষয় হচ্ছে রাজনীতিতে তৃতীয় ধারা। এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাক্ষাৎকার বিবিসি বাংলাকে দিয়েছেন সে বিষয়ে একটি প্রতিবেদন দেখে নেব। আপনাকে অনেক ধন্যবাদ। প্রায় এক বছর পর আবারও বিবিসি বাংলার মুখোমুখি হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানের প্রায় ৭ মাস পর এমন এক সময় তিনি সাক্ষাৎকারটি দিলেন যখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খানিকটা উদ্বিগ্ন সাধারণ মানুষ। আমাকে নিয়ে যাবে, আমি ইজি যে নিলে নেবে, আমার তো করার কিছু নাই। প্রায় 18 মিনিটের সাক্ষাৎকারের বড় অংশ জুড়ে রয়েছে সারা দেশে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়। তবে প্রধান উপদেষ্টার দাবি আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। আমি যদি আগের মতোই হয়েছে। আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে দিই, গত 6 মাসে বিচার হবে না, সমস্ত কিছু নিয়ে আসতে হবে। মানে গত 6 মাসে ডাকাতির সংখ্যা 50% বেড়েছে। এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যাটা কোথায় করছি আমরা? সমস্যা আপনিও জানেন, আমিও জানি। প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না। ডক্টর ইউনূস মনে করেন 7 মাসে দেশের পরিস্থিতি আশানুরূপ পাল্টেছে। সেই সাথে বিদেশি উন্নয়ন সহযোগী ও বন্ধু রাষ্ট্রগুলো বাংলাদেশের পাশে থাকার কথা বলছে। দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, এটা তো পরিষ্কার। সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে না আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেন নাই। যে দেশে বলুন তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে, শুধু আস্থা স্থাপন করেছে না, বিপুলভাবে করেছে। তারা বলছে আমরা অতীতে যা করি না তার চাইতে বেশি করবো, এখন যেহেতু আমরা দেখছি যে এটা সুন্দরভাবে সরকার চলছে সেই জন্যই তারা করছে। তবে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো মন্তব্য করলেও আওয়ামী লীগ নানাভাবে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। তার দাবি সংস্কার ইস্যুতেও সব রাজনৈতিক দল একমত, কিন্তু যে গতি পাওয়ার কথা তা পায়নি বলেও জানান তিনি। সেনাবাহিনী সহ সবাই সরকারকে সহযোগিতা করছে, তবে ছাত্রদের নতুন দলের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলেও জানান প্রধান উপদেষ্টা। এই যে অ্যাড্রেস করছে আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন। দেখছিলাম সহকর্মী আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। এই অনুষ্ঠানটি গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি আপনারা একযোগে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও। আমরা চলে যেতে চাই আলোচনায়। ডক্টর ইউনূসের বক্তব্যের যে অংশটি নিয়ে দিনভর সামাজিক মাধ্যমে নানান প্রতিক্রিয়া আমরা দেখেছি সেটি হচ্ছে দেশে অপরাধ মোটেও বাড়েনি, আগের মতোই আছে। ডক্টর জাহেদুর রহমান। ধন্যবাদ। আমি স্পেসিফিকলি এই বিষয়টা দিয়ে বলার আগে একটা ওভারঅল মন্তব্য করি। মানে ডক্টর ইউনূসের ইন্টারভিউ আমরা অনেকগুলো দেখেছি, দেশের মিডিয়ার সাথে বিদেশের মিডিয়ার সাথে। আমি এই প্রথম ওনার এই ইন্টারভিউটাকে একটু আলাদা করতে চাই অন্যগুলোর তুলনায়। সেটা হচ্ছে তিনি মিডিয়ার সাথে খুব ফ্র্যাঙ্কলি কথা বলেন,
তিনি সরকারের সমস্যা স্বীকার করেন। মানে আমি এটা একটা বড় ফেনোমেনন আমাদের সোসাইটিতে, নতুন করে একটা বেঞ্চমার্ক তৈরি, যে একটা সরকার যেখানে যেখানে তার ব্যর্থতা আছে, আমরা বাংলাদেশে বিভিন্ন সম্পাদকরা তার ইন্টারভিউ নিয়েছেন, আমরা দেখেছি সেখানে কিন্তু অকপটে স্বীকার করছেন এটা হয়নি, নিজেকে ব্যর্থ বলছেন, অনভিজ্ঞ। হ্যাঁ অনভিজ্ঞ বলছেন, এবং অন্যদের ব্যাপারে যখন ব্যবস্থা নেওয়ার কথা বলছেন যে অন্যদের ব্যাপারে কী নেব, আমি নিজেই তো দেখি আমার নিজেরই ভুল হচ্ছে, এসব উনি বলছেন। সো এটা নিয়ে কাজ নিয়ে সমালোচনা করছি, কিন্তু ওনার এই অ্যাটিটিউডটা একেবারে নতুন, একেবারে র্যাডিক্যাল, একেবারে রেভলিউশনারি আমাদের সোসাইটিতে ছিল। আমাদের সরকারগুলো কোনো দিন তাদের কোনো সংকট, কোনো দিন তাদের কোনো ভুল স্বীকার করতো না। এখনও উনি ভুল স্বীকার করেছেন, কিন্তু ওনার অ্যাটিটিউডগত একটু ডিফারেন্স হয়েছে বলে আমার মনে হয়। ওনার মধ্যে আমরা ডিনায়াল দেখছি। ধরুন যে বিবিসি যিনি প্রশ্ন করছিলেন, সম্ভবত উনি সম্পাদক মির সাব্বির, তাকে প্রশ্ন করে তথ্য দেওয়ার ক্ষেত্রেও আমি দেখলাম যে তাকে যুদ্ধ করতে হচ্ছে, এবং একটা পর্যায়ে উনি একদম স্পেসিফিক ডেটা দিয়ে যখন বলেছেন তখন প্রধান উপদেষ্টাকে সেটাকে অ্যাড্রেস করতে হয়েছে। একটা জিনিস আমি ডক্টর ইউনূসের মানে তার প্রতি আমাদের যেটা আহ্বান থাকবে সেটা হচ্ছে এরকম, একটা হচ্ছে ফ্যাক্টস, ডেটা, আরেকটা হচ্ছে পারসেপশন। দুটো কিন্তু মানে এখানেই ওনাকে একটা পর্যায়ে জিজ্ঞেস করেছিল, আপনি তো একটা রাজনৈতিক পদে আছেন, আপনি চান বা না চান, রাজনীতি করুক বা না করুক, প্রধান উপদেষ্টার পদটা কিন্তু সেরকম। যেমন আমি একটা উদাহরণ দিই, মানে বিজেপি গোরক্ষা করে এই পারসেপশন তৈরি করেছে, অথচ ভারত পৃথিবীর টপ বিফ এক্সপোর্টারদের মধ্যে একটা, তাই না? তো ফ্যাক্ট না তো যে সে আসলে গোরক্ষা করছে, কিন্তু জনগণের সামনে, যাদের সামনে সে থাকছে, কাজ করছে, সে তার ন্যারেটিভটা ভাবে তৈরি করতে পেরেছে। সুতরাং সরকারেরও এটা মনে রাখা উচিত। আমি আমার চারপাশে দেখি নিরাপত্তাহীনতা বা অপরাধ প্রবণতা বাড়ার পারসেপশন তৈরি হয়ে গেছে, এবং ডেটাও তাই দেখা যাচ্ছে। ডাকাতির সংখ্যা 50% বেড়েছে। এখন খুব স্বাভাবিকভাবে যেটা হয়েছে, পুলিশ ঠিক আগের মতো কাজ করছে না, কিন্তু তারপরে প্রশ্ন এসে দাঁড়ায়, সেটা হচ্ছে পুলিশ তো 6 মাস পর নিশ্চয়ই 4 মাস আগে যেমন ছিল, 5 মাস আগে যেমন ছিল, তার চেয়ে ফার বেটার আছে, কিন্তু তারপরও কেন এগুলো বাড়ছে? এবং সমস্যা প্রধানত যেটা হচ্ছে, আমরা ইনঅ্যাকশন দেখছি সরকারের। অনেক অপরাধের ক্ষেত্রে সরকার ব্যবস্থা নিচ্ছেন না। বিবিসি থেকে তার কাছে ওই যে মবের ব্যাপারে কথা বলা হচ্ছিল, যে তারা নানা রকম সহিংসতা করেছে, নানান রকম আইন ভাঙছে, কিন্তু সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেগুলো আসলে তো আছে। তো আমি মনে করি যে এই লক্ষণটা ভালো লক্ষণ না। আমি চাইবো তাহলে এই একই ব্যক্তি আমরা কয়েক মাস আগের সাক্ষাৎকারে দেখলাম সবকিছু স্বীকার করছেন একেবারে সরল সহজভাবে, গতানুগতিকভাবে রাষ্ট্রপ্রধান সরকারে যারা থাকেন তারা যে ভাষায় যেভাবে কথা বলেন তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তো সেই ডক্টর ইউনূসী বদলে গেলেন কেন? এটা কি ক্ষমতার প্রভাব, বা ওই দায়িত্বে বসার কারণে মানুষের মন মানসিকতা, চিন্তা ভাবনা, আচরণে যে পরিবর্তন ঘটে? ক্ষমতায় বসলে দেশকে, মানুষকে, দুনিয়াকে একভাবে দেখা, ক্ষমতার বাইরে থেকে আরেকভাবে দেখা, বিষয়টি কি সেরকম হতে পারে। আর খুবই সংকটের মধ্যে উনি আছেন আসলে। একটা পর্যায়ে কিন্তু এটা হয়েছে যে সরকারকে আমরা দীর্ঘ সময় দিয়েছি, কারণ এই সরকারকে আমরা সবাই ওন করেছি। মানে বাংলাদেশের ইতিহাসে, অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতেও কোনো সরকার তার মতো জনসমর্থন নিয়ে দায়িত্বে আসেনি। ফুল স্টপ। একটা ভালো নির্বাচনে 50%, 55%, 60%ও পেতে পারে, কিন্তু এই সরকারের পেছনে শুধু আওয়ামী লীগ এবং তার বেনিফিশিয়ারিরা, মানে আমি ভালো আওয়ামী লীগ যারা এইসব করাপশন এবং গুন্ডামি পছন্দ করে নাই, তারাও কিন্তু এই সরকারের পেছনে ছিল। সো তখন দীর্ঘ সময়, এবং আমরা প্রেক্ষাপটের অনুযায়ী আমরা আসলে সমালোচনা তুলনামূলকভাবে অনেক কম করছিলাম, সফটওয়্যার টোনে করছি, এখনও করছি, কারণ আমাদের এখনও সমালোচনা আসলে শেখ হাসিনাকে যেভাবে করেছি সেভাবে নয়, কারণ আমরা চাই যে এই সরকারটা ভালোভাবে ফাংশন করুক। কিন্তু এখন সমালোচনার তীব্রতা বাড়ছে, সমালোচনার পরিমাণ বাড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার ধারণা যে জিনিসগুলো টাফ হয়ে উঠছে। কিন্তু একই সাথে আমি এটাও যোগ করতে চাই যে ক্ষমতা তো আসলে একটা শিল্ড তৈরি করে আপনার আশপাশে। এখন এই শিল্ডের মধ্য দিয়ে অনেক কিছু তার পর্যন্ত পৌঁছে কিনা, কতটুকু পৌঁছে, এসব নানান প্রশ্ন আছে। আমি এই জায়গাটায় আসছিলাম, আপনি উত্থাপন করেছেন, ভালোই হলো যে যিনি ক্ষমতায় থাকেন তাকে যেভাবে বোঝানো হয়, তার আশপাশে যারা পরিবেষ্টিত হয়ে থাকেন তারা বাস্তবতার যে চিত্র দেখান তিনি সেটাই দেখেন এবং সেটাই বলেন বা বিশ্বাস করেন। ডক্টর ইউনূসের ক্ষেত্রে তাই হয়েছে। মানে ওই যে আইভরি ক্যাসল বলে, মানে এখন এটা মূলত স্বৈরাচারদের সম্পর্কে বলে, কিন্তু আমাদের সরকারটা স্বৈরাচার না হলে তার আশপাশে যেই সব স্টেট ইনস্টিটিউট তাকে তথ্য দেয়, যেসব এজেন্সি তাকে তথ্য দেয়, এগুলো ঘুরে ফিরে তো একই রকম আসলে থাকে। এবং আমি যেটা ধারণা করি যে আমাদের এই সরকারের একটা নতুন সংকটও আছে, এটা এখন আস্তে আস্তে বেরোতে শুরু করেছে, যে এই সরকারটা কি খুব মনোলিথিক সরকার? আমার এই প্রশ্ন আছে যে এর মধ্যে নানান রকম পাওয়ার সেন্টার
তৈরি হচ্ছে হয়তো, ফলে প্রত্যেকে তার তার স্বার্থের মতো করে ইনফরমেশন ফিড করার একটা এটি টেন্ডেন্সি যদি আছে। আপনি স্টেট ইনস্টিটিউশনের কথা বলছেন, সরকারের বিভিন্ন সংস্থা হতে পারে, আমাদের আমলাতন্ত্র নিয়ে তো কথাই নাই, কিন্তু ওনার উপদেষ্টা পরিষদে অন্য যারা আছেন তারা তো সেরকম না, ফলে তারা কি ওনাকে বাস্তবতা বুঝতে সাহায্য করছেন না? আমি ওই যে শুরুতে একটা কথা, একটু আগে যে কথাটা বললাম, যে আমি মনে করি এই সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার তৈরি হয়েছে। আমাদের উপদেষ্টাদেরকেও আমি খুব ইন্টিগ্রেটেড একটা উপদেষ্টা পরিষদ বলে মনে করি না, কারণ তাদের যতটুকু তথ্য, যতটুকু বক্তব্য পাবলিকলি আসে, আমি ভেতরে কোনো কথা বলছি না, তাতে বোঝা যায় যে নানান ইস্যুতে তাদের মধ্যে ভিন্নতা আছে, মতের ভিন্নতা আছে। সব যেটা হবে, তারাও তাদের স্বার্থ, তাদের ইন্টারেস্টের মতো করে তথ্য সেখানেও একটা সমন্বয়ের ঘাটতি হয়তো আছে। ফিরবো আপনার কাছে ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা। ডক্টর ইউনূসের বক্তব্য দিয়ে শুরু করব। এর আগে তার অনেক বক্তব্য আমরা শুনেছি, বিভিন্ন সাক্ষাৎকারে যেটি ডক্টর জাহেদ বলছিলেন, অবস্থানগত একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। সেটা অস্বীকার করা থেকে শুরু করে কিছুটা অসহিষ্ণুতাও কি আপনি লক্ষ্য করেছেন আজকের সাক্ষাৎকারে? এবং আইন শৃঙ্খলা থেকে শুরু করে পুলিশের ভূমিকা, আরও যেসব অপরাধ, ডাকাতি, চুরি, ছিনতাই থেকে শুরু করে রাজনৈতিক অপরাধ পর্যন্ত, বিবিসির সাংবাদিক তাকে এটাও জিজ্ঞেস করেছেন, 32 নম্বরের ভবন গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে সারা দেশে বিভিন্ন বাড়িতে, ভবনে হামলা, ভাঙচুর, সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা বাহিনী, সরকার, প্রশাসন তারা নিষ্ক্রিয় থেকেছে, দিনের পর দিন এসব অপরাধ ঘটেছে। তার উত্তরে তিনি বলেছেন যে পুলিশের এই দুর্বলতার কথা, তারা মারটার খেয়ে খুব দুর্বল ছিল, তারা সঠিক হতে পারে নাই, তাদেরকে চেষ্টা করা হচ্ছে আবার পুরোপুরি কাজে নেওয়ার জন্য। তার মানে হচ্ছে এই নিষ্ক্রিয়তার সাথে পুলিশের সবল হতে না পারাটাই কি একমাত্র কারণ? এখানে সরকারের আর কি ভূমিকা নেয়ার সুযোগ ছিল? আপনাকে ধন্যবাদ, এবং আমার সহ আলোচক ডক্টর জাহিদুর রহমানকেও। দেখুন, আমি যেভাবে এই পুরো জিনিসটা দেখব, যে আমাদের কতগুলো অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যাই, আমাদের কতগুলো এক্সপিরিয়েন্স থাকে, সেই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা এমন একটা জায়গায় যাই, এমন আমরা ধরে নিচ্ছি যে জাহিদুর রহমান বললেন মাল্টি লেয়ার, সে হয়তো বা ইনফর্ম না। মজার ব্যাপার, যখন শেখ হাসিনা ছিল তখন দেখবেন যে ঠিক এই ধরনের একটা কথা বলা হতো, যে উনাকে হয়তো বা মিসগাইডেড করা হয়েছে। আমি উইথ ডিউ রেসপেক্ট, আমার কাছে এই ব্যাপারটা এরকম মনে হয় না। আমি শুরু থেকেই দেখব যে, এবং যেটা বলতে চাই নির্দ্বিধায়, একটু ইন্টারাপ্ট করি, মিসগাইড করা কি এত সহজ? তিনি তো নিজেও খবর দেখেন, খবর পড়েন। আমি এটাই আসছিলাম, আমি বলেছি যে একই টোন ব্যবহার করছি আমরা হয়তো, কিন্তু আমি এটা নির্দ্বিধায় বলতে চাই যে কোনো স্বাভাবিক পরিস্থিতিতে ডক্টর ইউনূস দায়িত্বটা নেননি, এটা খুব সত্য কথা। এভরি ইনস্টিটিউশন ওয়াজ ফ্রাজাইল, ব্রোকেন, এটা তো একটা আছেই। সেই জায়গাটা থেকে উনি যদি এই কথা বলে থাকেন, আমি ওনাকে সেজন্য কিন্তু এক ধরনের কি বলবো, সমর্থন বলেন এবং প্রত্যাশা দুটোই কিন্তু সমানভাবে আছে। কিন্তু আমি আজকের ওনার যেই ইন্টারভিউটা দেখেছি, এটাতে আমি কিছুটা হলেও হতাশ হয়েছি। এই হতাশার কতগুলো কারণ, এখানে কতগুলো বড় বড় মানে ফাঁকা বুলি আছে। যেমন মনে করেন, উনি যখন বলছেন যে ক্রাইম তো খুব বেশি বাড়ে নাই, উনি কিন্তু খুব একটা যে ভুল বলেছেন তা না, মোটেও বাড়েনি। হ্যাঁ, মোটেও বাড়ে নাই। উনি যে ওই একদিক থেকে দেখলে, মানে হাফ গ্লাস ওয়াটারের যে ডিবেট আছে, একদিক থেকে দেখলে আপনার মনে হবে এরকম একটা ব্রোকেন সিচুয়েশনে, ফ্রাজাইল সিচুয়েশনে পুলিশ বাহিনী কাজ করছে না, সেই তুলনায় তো আসলেই ক্ষমতা, মানে ওইভাবে অপরাধ বাড়ে নেই। আপনার 200 ছিল, 200 থেকে 271 হয়েছে মার্ডার এক মাসে, জানুয়ারি মাসে, অর্থাৎ 2024-এর জানুয়ারি মাসে মার্ডারটা ছিল 200। সাংবাদিক কিন্তু শুধু ডাকাতির হিসাবে দিয়েছেন 50% আসছি, আমি কিন্তু একটা পক্ষের উত্তর দিয়েছি, আরেকটা পক্ষের উত্তর কিন্তু খুব মিসিং। আমি যত জানি এখন পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি পাওয়ার দেয়া আছে, তাই না? এবং এখানে সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই যে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করছে জাহাঙ্গীর সাহেব, তাকে প্রশ্নাতীত রেখে, তার দিকে কোনো ধরনের জবাবদিহিতা না করে এই ধরনের বক্তব্য বা স্টেটমেন্ট, এই বাংলাদেশ তো সেটা প্রত্যাশা করে না। যদি এই বাংলাদেশ বিগত বাংলাদেশের মতোই একই ধরনের উত্তর আসে, সেটা কিন্তু হতাশাজনক। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার এখানে এক ধরনের পলিটিক্যাল রেটরিক আছে, এটা খুবই একটা পলিটিক্যাল রেটরিক, যে খুব বেশি বাড়ি নেয়, আমি তো দেখছি না আইন শৃঙ্খলা বাহিনী, মানে এগুলো আমার মনে হচ্ছে কি এত বেশি শুনেছি রাজনৈতিক। ডক্টর ইউনূস তো রাজনৈতিক বক্তব্য দেওয়ার কথা না,
উনার তো জনগণের কথা শোনার কথা, উনি তাহলে এটা বলছেন কেন? এখন প্রশ্ন আসে, এই যে পার্টিটি আসলো, নতুন পার্টি, আপনার হয়তো বা দ্বিতীয় সেশন এটাই আসবে, কোনো এক অদ্ভুত কারণে এটি বলতে তো কোনো নির্দ্বিধায় অলরেডি এটা মিডিয়াতে প্রকাশিত, দেয়ার আর মেনি থিংস। এই সাক্ষাৎকারে তিনি বলেছেন এই দলের সাথে তার কোনো সম্পর্ক উনি নেই। বলছেন, তাহলে আমি বলতে চাই বাসগুলো আসলো কোত্থেকে? তাহলে আমি বলতে চাই অর্থের যোগানটা আসলো কোত্থেকে? বাসের বাস দিয়েছে স্থানীয় প্রশাসন ব্যবস্থা স্থানীয় করে, প্রশাসন কে অর্থ শুভাকাঙ্ক্ষীরা অনুদান দিয়েছে। স্থানীয় প্রশাসন কে হোল্ড করে? তারা স্থানীয় সরকারি প্রশাসন অংশ। সরকারের অংশ না। না, এর আগে প্রেস সেক্রেটারি কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে সরকারের সাথে এর কোনো সম্পর্ক নাই। এর কোনো সম্পর্ক নাই। তাহলে আমার প্রেস সেক্রেটারির ব্যাখ্যাতে কি সন্তোষজনক সেটা নিয়ে প্রশ্ন হবে। আপনি বলছেন আমাকে, আমি যখন আপনার বিল্ডিং এর উপরে উঠেছি, নিচতলার দারোয়ান কি করেছে আপনি জানেন না, ওটা গ্লোবাল টিভির অংশ না। এই গল্পটা কিন্তু খুব বেমানান গল্প। এই গল্পটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার গল্প। কারণ আপনি ওই গল্পতে যদি যান, যে কথাটা আমি বলেছি, যে আপনি যদি এখন বর্তমান যে নতুন পার্টি সে জায়গায় যদি আপনি আসতে চান, সেক্ষেত্রে অনেকগুলো ইস্যু আছে আমাদের অ্যাড্রেস করার মতো। আপনি সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত থাকিয়া আমাদের এনএসপি যে পার্টি হয়েছে, প্রথমেই বলে রাখি, নতুন পার্টিকে আমি অভিবাদন জানাই। এখানে কোনো ব্যক্তি, এনসিপি সরি, নতুন পার্টিকে আমি অভিনন্দন জানাই। কিন্তু নাহিদ হাসান উনি এক সপ্তাহ আগে ক্ষমতা ছেড়ে দিয়ে ওই দলের একজন মুখ্য হয়ে উঠলেন। এখনো পর্যন্ত শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে সেখানে আমাদের উপদেষ্টা পরিষদে দুজন আছেন এবং তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই পুরো পার্টির সাথে যুক্ত। তারপরে যদি আপনি সরকার প্রধান এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন, আই এম সরি, দ্যাট ইজ ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং। আচ্ছা, আমরা আবার আইন শৃঙ্খলার বিষয়টাতে ফেরত আসি। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমিকার কথা বলছিলেন, তার বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ হয়েছে, তার পদত্যাগের দাবিতে অনেক ঘটনা ঘটতে দেখেছি। এমনকি বৈষম্য বিরোধীরা যারা গণঅভ্যুত্থান ঘটিয়েছে, তারাও আজকেও নারীরা নিরাপত্তাহীনতার কারণে বিভিন্ন জায়গায় হামলার শিকার হওয়ার কারণে বিক্ষোভ করেছে। এত সব বিক্ষোভকে মানে অবজ্ঞা করা অর্থ কি? এত সব বিক্ষোভকে অবজ্ঞা করার অর্থ হচ্ছে, আপনার যখন থেকে মবের সংস্কৃতি আপনি শুরু করেছেন, মবের সংস্কৃতিকে যখন একটি সরকার, প্রশাসন, দায়িত্বশীল ব্যক্তিবর্গ আপনার বৈধতা দিয়ে দেয়, তখন খুব স্বাভাবিকভাবেই এটাই প্রত্যাশিত। কিভাবে বৈধতা দিল? কিভাবে বৈধতা দিল না? আপনি কি বলতে চান যে ইলেকশনটাকে আপনি বৈধতা বলছেন? না, আমি জানতে চাই আপনি কি বলতে চান যখন শিক্ষকদেরকে একের পর এক টেনে হিচড়ে নামানো হয়েছে, তখন সেই যারা নামিয়েছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? আপনি কি বলতে চান যখন রাস্তা দিয়ে যাওয়া মানুষকে আক্রমণ করা হয়েছে, নারীদের অর্থে বলেছি, সেক্ষেত্রে সেটির কোনো ধরনের ফলো আপ আছে? আপনি কি বলতে চান যখন বুলডোজার দিয়ে আপনি কোনো ভবন ভেঙেছেন, যে কোনো ভবনই হোক, সেটার কি কোনো লিগ্যাল নোটিশ আছে? আপনি কি বলতে চান যে কোনো অর্থ এবং যুক্তি কোনো ধরনের কথা ছাড়া যখন তখন একটা বায়না নিয়ে বসে যাওয়া, হ্যাঁ, সেটা কোনো ফলো আপ হয়েছে? আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীরা অটো পাস পেয়ে গেল, সেটা কি কোনোভাবে যৌক্তিক ছিল? এগুলো শুরুর দিকের পরিস্থিতির কারণে করতে পেরেছে, এখন তো অনেকটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। অনেকটা শৃঙ্খলার মধ্যে আসার কারণে কি গতকালকে দুজন নারী ধূমপান করলো দেখে তাদেরকে আপনি তুলে নিয়ে গেলেন? তাহলে এই সকল ছোট ছোট ডটকে যখন আপনি একসাথে করবেন, তখন আমাদের আদিবাসীদের উপরে যে হামলা হয়েছে, মব সংস্কৃতি কমে এসেছে না আগের চেয়ে অনেকটা? মব সংস্কৃতি কমে এসেছে। মব সংস্কৃতি কমে আসলে গতকালকে সংস্কৃতিটা কি মানে আগে অনেক ব্যাপক হারে, ব্যাপক মাত্রায়, ব্যাপক সংখ্যক, ওটা কি সংখ্যক মোরাল পুলিশিং ছিল না? আপনি কি মোরাল পুলিশিং করছেন না? এবং এই সংস্কৃতির কারণেই কিন্তু আপনি প্রত্যেকবার এই সব কিছুর দায়ভার তো নিতে হবে আমার স্বরাষ্ট্র উপদেষ্টাকে। দেখুন, আমি এই কথাটা বলতেই চাই, ভেবেছিলাম শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে নাটকের পরিমাণ কমবে। রাত্র ৩টার সময় আমাদের আবার নাটক দেখতে হলো কেন? রাত্র ৩টার সময় ভোরেও আমাদের এই নাটক দেখতে হলো কেন? আপনি বললেন রাত ৩টার সংবাদ সম্মেলনকে আরেকজন উপদেষ্টা বলেছেন এটা তার সিরিয়াসনেসের প্রমাণ। সিরিয়াসনেসের প্রমাণ মানে ওটা নিয়ে আমি আপনাকে বলেছি, আমি ভেবেছিলাম শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে নাটকটা কমবে, নাটকটা কমেনি। একটা কথা আমি আপনাকে বলতেই চাই, এমন কথাও তো আমরা শুনলাম যে আজকে সন্ধ্যা থেকে টের পাবেন, কিন্তু জানেন আজকে আপনার এই টেলিভিশন আসার জন্য যখন আমি বলেছি যে রাতের বেলায় কি হবে, আপনার এখান থেকে যে ফোন করেছে সে বলেছে ম্যাডাম আমাদের গাড়ি হলে তো আপনি নিরাপদ হতে পারেন।
এই যে নিরাপত্তা, নারী পুরুষ নির্বিশেষে যেই মানুষটা আজকে রাত্রেবেলায় বের হচ্ছে, প্রতিটা মানুষের মধ্যে আতঙ্ক আসলো কেন? আমার বলতে একটু দ্বিধা নাই, রমজানের মাসে এরকম হয়নি যে সেহেরির জন্য দোকান খোলা থাকবে, লোকজন যে স্টার কাবাবে খাসির মাংস খাবে। এখন কি হচ্ছে গল্পটা? কেন হলো? এত নিরাপত্তার মধ্যে আপনি কি দেখলেন? এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি ব্যক্তিগতভাবে উনি অত্যন্ত সুচারুরূপে সর্বশেষ গতকালকে উনি বলেছেন যে নারী পুরুষ দুজনেই মানে প্রকাশ্যে সিগারেট খাওয়া অপরাধ। ইয়েস, আই নো, আমি জানি। হঠাৎ করে আপনার মনে হলো তাহলে এতদিন যে ছেলেগুলা সিগারেট খেয়ে যাচ্ছে, তখন আপনার এই অপরাধ দমন করার কোথায় ছিল? তার মানে কি আপনি একটি পক্ষকে খুশি করতে চাচ্ছেন। প্রবলেমটা ঠিক ওখানে। এই সরকারের মূল প্রবলেম হচ্ছে সে পপুলিস্ট হতে চায় না। কোন পক্ষকে খুশি করতে চাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা? স্বরাষ্ট্র উপদেষ্টা কোন পক্ষকে খুশি করতে যাচ্ছে? যেই পক্ষের শক্তি আছে বেশি, যেই পক্ষ মপ করে বেশি, যেই পক্ষের পেশি শক্তি আছে বেশি, যেই পক্ষ ধাক্কা দিলে পড়ে যায়, সেরকম। এরা কারা বলতে আপনি কি এটা বুঝতে পারেন না? যারা মপ করে তারা, তারা যারা চাঁদাবাজি করে, যাদের চাঁদাবাজির প্রমাণ অডিও ভিডিওতে ঘটে। তো একটা রাজনৈতিক পরিচিতি আছে, সেটা কি? সেই মবের একক রাজনীতি পরিচয় নাই, এখানে বহুবিধ রাজনৈতিক পরিচয় আছে। এখানে আপনার ধর্মীয় সংস্কৃতির উস্কানি আছে, এখানে আপনার বিভিন্ন ধরনের পক্ষের ইন্টারেস্ট আছে, এখানে আপনার এমনও ঘটনা আছে যে আপনার সাথে ব্যক্তিগত শত্রুতা, সেজন্য মব ক্রিয়েট করা হয়েছে। আমি এক পক্ষকে শিক্ষক হিসেবে তো বলতে পারি না, কিন্তু এত এত পক্ষর জন্য আপনার কোনো বাহিনী অ্যাক্টিভ নেই। পুলিশের সাথে দূরত্ব হয়েছে আমি মানলাম, সেনাবাহিনীর তো ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া, আর 3 বাহিনী মিলে নাকি এখন আপনি পেট্রোলিং করবেন। অপারেশন ডেভিল হান্টও তো চলছে। হ্যাঁ, ডেভিল হান্টের তো আলাদা ডিসকোর্স, হু ইজ ডেভিল এবং কখন ডেভিল হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। শুনেন, 1971 সালে বাংলাদেশ যদি স্বাধীন না হতো, তাহলে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কি হতো? দেশদ্রোহী। নিশ্চয়ই। আর বাংলাদেশ স্বাধীন হতে ওই সময় যারা ওইদিকে গেছে তারা কি হচ্ছে? কোড অ্যান্ড কোড রাজাকার। আবার এই অভ্যুত্থান সফল না হলে অনেক, এই অভ্যুত্থান যদি সফল না হতো তাহলে কি হতো? আরেক গল্প তৈরি হতো। তাহলে অপরাধী ডিসকোর্স এটি ভীষণ রকমের আপেক্ষিক এবং সময়ের সাপেক্ষে নির্মিত। দেখুন, শাপলা চত্বরে যখন আপনি যেই সময় শাপলা এবং শাহবাগ বিগত সরকারের সময় যা করা হয়েছিল, ওই সময় আমি একটা কথা বলেছিলাম, ওই দিন থেকে আপনার মবের বীজ বপন করা হয়। আপনি আপনার দেশের বিচার বিভাগকে ফ্রি ফর্ম করতে দেননি, এটা একদম সত্য কথা। 13 সালের সেই ঘটনার ধারাবাহিকতা এখনো চলছে। ধারাবাহিকতা না, এটি একটি চারা গাছ, আপনি বপন করবেন, আস্তে আস্তে সেটা ফলন দেবে। এটা হচ্ছে শিক্ষার প্রক্রিয়া। এবং কোন প্রসেসে শিখে? ঠিক এই মুহূর্তেও আপনার যখন ঘোষণা দিয়ে আপনি যখন 32 নাম্বার ভাঙা হয়েছে, এখানে 32 বলে বলছি না, হাওয়া ভবন মনে আছে নিশ্চয়ই, হ্যাঁ, খালেদা জিয়ার বাসার সামনে বালুর বস্তা দিয়ে রাখা, এটাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। এগুলো সবই ফিরছে, ওটাও ফিরবে। ইতিহাস এটাই বলে, বিকজ এটা বাই রোটেশন। কাজে আপনি যতক্ষণ এই অন্যায়ের সাথে সমঝোতা করবেন, আমি শব্দটা আবার বলছি, যে কোনো অন্যায়ের সাথে আপনি যতক্ষণ সমঝোতা করে যাবেন, ততক্ষণ আপনাকে মনে রাখতে হবে এটা দ্বিগুণ অন্যায় আপনার জন্য ওয়েট করবে। জি, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেব। বিরতি থেকে ফিরে এসে এই আলোচনাটা মনে হয় আরেকটু চালাতে পারি, কারণ ডক্টর ইউনূসের সাক্ষাৎকারে আরও কিছু বিষয় আছে। এই অপরাধ ছাড়াও নির্বাচন, রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক, নতুন দল, সেটি নিয়ে আরেকটু আলোচনা করব বিরতির পরে। তারপর আমরা দ্বিতীয় বিষয়ে যাব। আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো। এই শার্টটা সম্পর্কে আইডিয়া আছে তোমার? কাম ফ্রম ইউকে। ভাই এইসব শার্ট বাংলাদেশে বানায়, বিদেশে এক্সপোর্ট করে, ওইগুলো কিনে নিয়ে আসছে। পণ্ডিতি করানো লাগতো না, খোলো শার্ট, খোলো তোমারটা। আচ্ছা, কেডা আমারে শার্ট দিছে না আলাদিনের সেরাক দিছে? কখন থেকে তুমি শার্টটাই দেখতেছো? শার্টের মধ্যে কি হয়েছে? এই শার্টটা আসাদে, এই শার্টটা পরার পরের থেকে সব পজিটিভ ঘটতেছে আমার। ভাবি, আসাদের শার্টটা মনে হয় ভুলে আপনার ব্যাগে চলে গেছে। সরি ভাইয়া, আসলে আমার রুমালটা সেম তো, ভাবছি যে ঘামের জিনিস ব্যাগে ঢুকে রাখি। ফাজলামি করতেছে এখানে। কিসের দাবি, কিসের মিটিং, কিসের মিছিল? আমার জামার শার্ট আমার যার ইচ্ছা তারে দেবো। আপনি একটু ভাইকে বলেন না আমার শাড়িতে একটু পরে দিতে। মানি না। শার্ট পরে কি করবেন আপনি? পরীক্ষা সামনে, আপনি শার্টটা বলে পাস করতে পারবেন। আরে ধর, কি সব কুসংস্কার বিশ্বাস করেন আপনারা? তাহলে শার্ট দাও।
শিগগির ডাকো। মানে আপনারা না হুজুগে বাঙালি, মানুষকে মাথায় উঠাইতে সময় নেন না, আবার মাথা থেকে ছুঁড়ে ফেলে দিতে সময় নেন না। একটা জিনিস শুনে রাখেন, লাইফে শর্টকাট বলে কিছু নাই। ভালো করে ধরতে হবে গরুর একটা ইনজেকশন দিতে হবে। নড়াচড়া করবা না, আস্তে করে একটা ইনজেকশন দিব। এই যে বাবু, এই যে পিঁপড়া কামড়ের মতো মনে হবে। ও বাবা! তোমারে কতবার করে কইছি গরুর ডাক্তারি বাদ দিয়া ভালো কিছু একটা কর। আমি গরু ছাড়াও হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, কবুতর সবকিছু চিকিৎসা করি। কসুর ডাক্তার। আমি কি গরুর ডাক্তার না কচুর ডাক্তার, সেটা ক্লিয়ার করে দাও। সেই সকাল থেকে একটা বেটা মানুষ খুঁজতেছি মুরগা জবে দল লিগা। কচুর ডাক্তার হয়ে এরকম অমানবিক কাজ আমি করতে পারি? গরুর ডাক্তার বলে কি গরুর মাংস খাওয়া কমছে? আমার এই মুরগো 2 দিন ধরে খায় আর জিমায়। নেশামানি করেন নাকি মুরগি? মুরগি আবার নেশা করে কেমনে? এত বড় হইছে কিন্তু ডিম দেয় না কে? তোমার মুরগি পাশের বাড়ির মুরগির সাথে ইটিস পিটিস করেও নাই, ডিমও দেয় নাই, কারণ তার চরিত্র ভালো। একজন ডাক্তার হয়ে রোগীর চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা কইতেছ, তোমার লজ্জা করে না? তোমার মুরগি তো বন্ধা, ডিম দিব কিভাবে? আমরা মানুষ হিসাবে আমাকে অনেক দায়িত্ব আছে। আল্লাহ আমাকে যে রিজিক দিচ্ছে, এই রিজিকের মধ্যে রাস্তার কুকুর বিড়ালের অনেক ভাগ আছে। সত্যি তুই একটা কাম করবি, আজকে গ্রামে মাইকিং করে দিবি, যে যে রাস্তাঘাটে অসুস্থ কুকুর বিড়াল দেখবো সব যাতে আমার কাছে নিয়ে আসে, আমি এটা ফ্রি চিকিৎসা করবো। আর সাথে 5 কেজি চাল আর 2 লিটার তেল দেওয়া হইব। এতদিন তো ছিল গরুর ডাক্তার, এখন কি কুত্তা বিলের ডাক্তার হওয়ার শখ জাগছে? পশুর মধ্যে গরু ছাগল যেমন আছে, কুকুর বিড়াল আছে। ওই স্যারারে যে বিয়া করবো, হ্যাঁ তুই বাড়ি ধোয়া পানি খেয়ে বাঁচতে। তুমি কি এই বিয়েতে রাজি? আমি আমার আব্বার কথার বিরুদ্ধে যে কোনো কাজ করতে পারবো না, তোমারে কইছি না? সব মেয়েরা এক, প্রেম করার সময় যদুমধু। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন গ্লোবাল টেলিভিশনের নিয়মিত টক শো প্রশ্নগুলো সহজ। আজ আমাদের দুজন অতিথি ডক্টর জাহেদুর রহমান এবং ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা। আমরা শুরুতে আলোচনা করছিলাম বিবিসি বাংলাকে দেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সাক্ষাৎকার, এবং সেখানে আইন শৃঙ্খলা এবং অপরাধ নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেই সাক্ষাৎকারে আরও কিছু অংশ আছে, তার আরেকটি অংশ নিয়ে আমরা আলোচনা করতে চাই। তাকে প্রশ্ন করা হয়েছিল, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা নিয়ে বিএনপির আরও অনেক পর্যায়ের নেতাদের বক্তব্য আমরা শুনেছি। এই কথার প্রেক্ষিতে ডক্টর ইউনূস হালকা একটু রেগেছেন বলে মনে হলো ওনার কথার ধরনে। তিনি বলেছেন যে ওনার মনে সংশয় হয়েছে কিনা সেটাই হচ্ছে বিষয়। আমরা জানতে চাইব যে আসলে জনমনে সংশয় তৈরি হয়েছে কিনা এই সরকারের ভূমিকার কারণে, এই সরকারের নিরপেক্ষতা নিয়ে, যে সরকারের অধীনে নির্বাচন হওয়ার কথা। ডক্টর জাহেদুর রহমান, সংশয় কি তৈরি হয়েছে আসলে জনমনে? ধন্যবাদ। আপনি শুরুতে আপনার এখানে যা বলেছেন এটাও একটা খুব সিগনিফিক্যান্ট ফাইন্ডিং, যে ওনার কিছুটা ইনটলারেন্স টুয়ার্ডস তারেক রহমান, এবং শুধু তা না, আমাদের মিলিটারি চিফের মন্তব্য। এবং রাইটলি প্রশ্নকর্তা জিজ্ঞেস করছেন যে উনি তো আপনাকে রেফার করে বলেছেন যে আপনাদের অনেক দেখা হয় এবং আপনাদের অনেক ব্যাপারেই একমত হন। মানে ধরুন নির্বাচনের ব্যাপারে তো আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের মিলিটারি চিফ যা বলছেন ঠিক সেই রকমভাবেই কথা বলছেন, এবং ওনারা খুব রেগুলারলি দেখাও করেন। এটা উনি ইজিলি অ্যাকসেপ্ট করতে পারতেন, কিন্তু উনি মানে ওই বক্তব্যকে এন্ডোর্স করা না করা নিয়ে নানা অন্য প্রশ্ন তুলে আলোচনা করলেন। সেম হ্যাপেন্ড। আপনার যে অবজারভেশন, আমার অবজারভেশনও তাই, ওনাকে অসন্তুষ্ট মনে হলো। একটা কথা একটু বলি, মানে যদি ভুল অভিযোগও হয় কারো, যারা এই জায়গাগুলোতে আছে তারা আসলে এই মতামতগুলোর প্রতি টলারেন্ট থাকবেন, এটাই আমাদের চাওয়া। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে আসলে এটাই দেখতে চাই। আরেকটা কথা আমাদের প্রধান উপদেষ্টা নিশ্চয়ই স্মরণ রাখবেন, উনি অত্যন্ত বিজ্ঞ মানুষ। সেটা হচ্ছে পলিটিশিয়ানদের কথার মধ্যে প্রচুর রেটরিকও থাকে, তাদের নানান ক্যালকুলেশন থাকে, এবং আক্ষরিকভাবে সব কথাকে নিয়ে ঠিক হবে না। তবে আমি কথার প্রতিক্রিয়া দেওয়া ঠিক হবে না। এবং কিন্তু আপনি যে প্রশ্নটা তুলেছেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, আপা যে কথাটা বলছিলেন, দেখুন জনাব নাহিদ মানে ওনার কি যেদিন রিজাইন করলেন তার আগের দিন রাতে মনে হলো হঠাৎ করে যে আমি এই দলে যোগ দেব, তাহলে আমি কালকে সকালে রিজাইন করে বসি? ইজ ইট লাইক দ্যাট? না, অনেকদিন ধরে আমরা এগুলো জানছি, আমরা ওনার সাক্ষাৎকার হচ্ছে, উনি বলছেন আমি যখন যাব তখন রিজাইন করব। একটা মানুষ একটা দলকে হৃদয়ে ধারণ করে সরকারে আছেন, এবং এখনো 2 জন কিন্তু রয়ে গেছেন, এবং বলছেন তারা যখন জয়েন করবেন তখন তারা রিজাইন করে। আচ্ছা, আমি একটা পাল্টা প্রশ্ন করি। ধরুন 3 জন উপদেষ্টা প্রকাশ্যে বলছেন আমি বিএনপিতে জয়েন করব কিনা ভাবছি, তবে যখন জয়েন করব তখন আমি ইস্তফা দিয়ে জয়েন করব। অবস্থানটা তো পরিষ্কার। 2 জন জামায়াতে জয়েন করবেন বলছেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা জামায়াতে জয়েন করব, কিন্তু আমরা সরকারে থেকে জামায়াতের জন্য কিছু করব না। যখন
জয়েন করব তখন অবশ্যই ছেড়ে জয়েন করব। আমরা কি এই মডেলটা মেনে নিতে প্রস্তুত আছি? তো এই দুটো কি একই মডেল না? ওই দুজন ছাত্রও বলছেন তারা জয়েন করতে পারেন, তবে আমি আনুষ্ঠানিকভাবে যাওয়ার আগে ছেড়ে যাব। নট অনলি দ্যাট, স্বয়ং প্রধান উপদেষ্টা প্যারিসে যে গেলেন তখন ফিনান্সিয়াল টাইমসের সাথে একটা ইন্টারভিউতে এমনভাবে মন্তব্য করেছেন স্টুডেন্টদের দল সম্পর্কে, যেটার উনি ক্ল্যারিফিকেশনও দেন নাই। আমরা অনেকেই বলেছি ওনার একটা ক্ল্যারিফিকেশন দেওয়া দরকার, উনি দেন নাই। তার মানে উনি ওনার বক্তব্যকে ওন করেছেন, তাতে ইট ওয়াজ ভেরি ক্লিয়ার যে ওনার বায়াস আছে। ওয়েলকাম করা, আপা বলছেন, আমি বলছি, আপনি বলছেন, আমরা প্রত্যেকেই দলকে ওয়েলকাম করি। জনাব নাহিদ যখন রিজাইন করে দলের দায়িত্ব নিতে যাচ্ছেন, সব সমালোচনার পুরো প্রত্যেককে আমি খুব সারপ্রাইজিংলি দেখেছি সবাই তাকে ওয়েলকাম করছেন। উনি আমাদের হিরো তো আসলে, হুইচ ইজ ট্রু। সো আমরা ওইটাও ওয়েলকাম করব, কিন্তু সরকারের বায়াস আছে এই জিনিস তো মনে হয়। নট অনলি দ্যাট, আমি নাম ধরেই বলি, জনাব আসিফ মাহমুদ 31 ডিসেম্বর যখন প্রক্লেমেশন ঘোষণা করবে বলছে স্টুডেন্টরা, উনি তো সরকার, উনি ওইটা নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন। তো পরে প্রেস সেক্রেটারি বলছেন এটা আমাদের সরকারের ব্যাপার না, তাই না? আচ্ছা, আমি পাল্টা যাই। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন স্টুডেন্ট প্রতিনিধিদের সরকারে থাকা নিয়ে প্রশ্ন তুলেছে, তখন জনাব নাহিদ ইসলাম বিরাট একটা স্ট্যাটাস দিয়েছিলেন। আচ্ছা, সরকারের উপদেষ্টা দিয়েছেন, স্টুডেন্টরা জনাব হাসনা, জনাব সার্জিস, যাদেরকে আমরা চিনি, প্রত্যেকে এটা শেয়ার করেছেন। এর মধ্যে জনাব সার্জিস একটা স্ট্যাটাস দিয়েছেন এরকম, উনি এখন এই দলেরও গুরুত্বপূর্ণ মানুষ। নাহিদ ইসলামের স্ট্যাটাসটা দিনে 3 বার করে 7 দিন পড়ার জন্য বলেছেন, মানে ডাক্তারের মতো প্রেসক্রাইব করেছেন। তো এখন সরকারের সাথে তো তাহলে ওনাদের কি? জনাব নাহিদ তো তখন সরকার, ওনাদের কি? তো সরকার আর তাদের মধ্যে যে সিরিয়াস ওভারল্যাপিং আছে, এটুকু বোঝার মতো লিস্ট পলিটিক্যাল উইজডম আমরা যারা সোকল শিক্ষিত, আমি তাদের কথা বলছি, এই দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারাও আসলে বোঝে। তাদের ইনফর্মাল প্রভাব আছে প্রচুর, সমন্বয়ক বা অন্যান্য নেতাদের, তারা সরকারের বিভিন্ন জায়গায় তাদের প্রভাব খাটাতে পারেন, এগুলো খুবই নোন ফ্যাক্টস। সো এই পারসেপশন আসলে আছে। এখন আমাদের প্রধান উপদেষ্টা যদি এটা অসন্তোষ দেখিয়ে বলেন, টেকনিক্যালি এগুলো আসলে ঠিক হয় না। ডক্টর সিকদার রেজওয়ানা, সরকারের নিরপেক্ষতা বহু আলোচনা হয়েছে, নিশ্চয়ই আরও হবে। এই সরকারের অধীনে নির্বাচন হওয়ার কথা, আবার কেউ কেউ বলছেন যে নিরপেক্ষতা না থাকলে এই সরকারের অধীনে তো নিরপেক্ষ নির্বাচন হবে না। সকল দলের প্রতি তাদের মনোভাব, আচরণ, প্রেম ভালোবাসা একরকম না। তো বিশেষ দল, বিশেষ করে নতুন দলের প্রতি তাদের যে মনোভাব এবং নতুন দলের প্রতি তাদের সমর্থন, এবং সেই দলের একটা অংশ এখনও সরকারে থেকে যাওয়া, এরপরে যদি বলা হয় যে সরকার নিরপেক্ষতা নিয়ে সংশয়ের প্রশ্ন ঠিক না, বা ক্ষোভ দেখান, অসন্তোষ জানান, তার মানে হচ্ছে কি যে এই সরকারের অংশ হিসেবে কিছু মানুষ একটা দল করেছে, এই সরকারে রয়ে গেছে। বাকি দুজনের পদত্যাগের দাবি এরই মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর জানিয়েছেন যে বাকি দুজনকে সরকার থেকে সরে আসতে হবে। বাকি দুজন সরকার থেকে সরে গেলে কি সরকারটা নিরপেক্ষ হয়ে যাবে? দেখুন, আমি এখানে একটা কথা বলতে চাই, মানে ভিপি নূর বলেছেন, এটা হয়তো বা এটা আরেকটা পলিটিক্যাল স্ট্যান্ড হতে পারে, সেটা আমি যতটুকু বুঝি। কারণ আমরা তো আবার এটাও শুনলাম যে, আমি আস্তে আস্তে পড়ছিলাম যে উনি আবার নাগরিক কমিটিতে আসার ইন্টারেস্টও শো করেছেন। তো এগুলো একটু এক সাইডে রাখি। একটা কথা আমি এখনও জানি না, এই যখন আপনার দেশের অবস্থা, যখন আপনার দেশে এত বেশি আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা খারাপ, বা একজনের কাছে 2-3টা করে মন্ত্রণালয়, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনার হাতে কৃষি মন্ত্রণালয়, এবং তার থেকেও বড় যোগ হচ্ছে, আমি আজও জানি না, সরি টু সে, যে এই যে আমাদের মাহফুজ আলম, ওনার দপ্তরটা কোনটা? মানে সেটা কবে নিলেন? এখন আমার একটা প্রশ্ন আছে, এই এতদিন যেখানে এত ক্রাইসিস, একজন উপদেষ্টার তো নিশ্চয়ই তার পেছনেও একটা রাষ্ট্রের খরচ আছে, ওটা কেন করা হলো? ওটা কি জন্য করা হলো? আপনি আজকে 7 দিন আগে একটা মন্ত্রণালয় দিয়ে দিলেন, না 7 দিন আগে দিয়ে দিলেন। এখন যখন আপনি এই সরাসরি এই পার্টির একজন প্রতিনিধি, আপনার অ্যাফিলিয়েশন আছে, আপনার মনে আছে উনি সরকারের থেকে উনি একটা স্ট্যাটাস দিলেন, আবার রাত্রেবেলা উনি মানে মুছেও দিলেন, এই যে এগুলো কি? এই পুরো ঘটনাটা কি? আসিফ মাহমুদের কথা বলেন, মাহফুজ আলমের কথা বলেন, আপনার শিক্ষার্থী, মানে তাদের উপরে কি প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণ নাই? না, তাদের উপরে প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণ, এখানে একটা শব্দ আছে, শব্দটাকে আমি খুবই কোড অ্যান্ড কোড ব্যবহার করব, নিয়ন্ত্রণ।
আসলে গণঅভ্যুত্থানের সরকারের কিন্তু যখন এই উপদেষ্টা পরিষদ মানে গঠন করা হয়েছিল তখন নিয়ন্ত্রণের কোনো বিষয় ছিল না, তখন বিষয় ছিল ছাত্র প্রতিনিধিরা তারা বলেছে এবং কোনো না কোনো জায়গা থেকে কতগুলো মানুষ হয়তো একসাথে হয়েছে। এখানে নিয়ন্ত্রণের ব্যাপারটা কোনো উপদেষ্টার না, নিয়ন্ত্রণের ব্যাপারটা হচ্ছে পুরো পরিষদের উপরে নিয়ন্ত্রণ আছে কিনা, সরকারের উপদেষ্টাদের মধ্যে কোঅর্ডিনেশন আছে কিনা। এক উপদেষ্টা, আপনার নিশ্চয়ই মনে আছে রাষ্ট্রপতি যখন সরানো নিয়েই হলো, আপনার শুধুমাত্র তখন দেখা গেল আমরা আসিফ নজরুলকে দেখলাম এবং নাহিদকে দেখলাম এবং এক পর্যায়ে আসিফ নজরুল বলেই বসলেন আমি কিছু জানি না এই বিষয় সম্পর্কে। এবং আমি বলবো বিচারপতি, প্রধান বিচারপতিকে যখন উনি অফার করতে গেলেন তখন তিনি একটা সুরাহা দিলেন যে এটা পসিবল না। তার মানেটা কি? আপনি কি এর আগে এই ধরনের একটা বড় কথা বলার আগে মানুষের তো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনি যে আজকে প্রোগ্রামটা করবেন করার আগে নিশ্চয়ই আপনি আলোচকদের সাথে কথা বলেছেন, তারপরে আপনি আলোচক নিয়ে এসেছেন। এখন হঠাৎ করে যদি আপনিই জানেন না আপনার প্রোগ্রামের আলোচককে, তাহলে এখানে দোষটা কোথায়? দোষটা কি নিয়ন্ত্রণের? নিয়ন্ত্রণের প্রসঙ্গটা পরে পরিকল্পনা, আপনার পরিকল্পনার অভাব। আমি আজও সরি টু সে আমি আজও জানি না যে আমাদের যিনি চিকিৎসা উপদেষ্টা আছেন উনি কি করেছেন, ওনার কি ক্রিয়া আমি জানি না, আসলেই আমি জানি না। এই যে না জানা, চিকিৎসার ব্যাপারে বিক্ষোভের মুখে পড়েছেন, আহতদের চিকিৎসার ব্যাপারে শুধু বিক্ষোভের মধ্যে পড়েননি, বিদেশ থেকে লোক এসেছেন, উনি দেখাতে গিয়েছেন, এটা কত বড় ইনসাল্টিং একটা রাষ্ট্রের জন্য। এবং আপনি দেখেন আহতরা, জুলাইয়ের আহতরা রাস্তায় তাদের চিকিৎসার দাবি নিয়ে মেনেছেন। এই যে গল্প তৈরি হয়েছে, এই সকল কিছু কিন্তু আমাদেরকে একটা বিষয় ইন্ডিকেট করে। এক হচ্ছে মানে অভিজ্ঞতার অভাব, এটা একটা। দ্বিতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ, কোঅর্ডিনেশনের অভাব। এবং তৃতীয়, টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হয়েছে যে এই পলিটিক্যাল পার্টি সাপোর্ট না থাকা বলতে বলতে কি আমরাই কি কোনো একটা কোড অ্যান্ড কোড হাতিয়ার বাহিনী তৈরি করলাম কিনা। না, এখন আমরা স্বাস্থ্য উপদেষ্টা অনেক গুরুত্বপূর্ণ পদ, কৃষি যার দ্বিতীয় মন্ত্রণালয় তিনিও গুরুত্বপূর্ণ পদে আছেন, ফলে আইন শৃঙ্খলা প্রতিদিনকার ব্যাপার, এটা দিয়ে মানুষ বেশি আক্রান্ত হয়। ওনার ব্যর্থতা নিয়ে, ওনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তাতে করে কি অন্য অনেক উপদেষ্টার দায় দায়িত্বের বিষয়টা কি চাপা পড়ে যাচ্ছে? আসলে অন্য অনেক উপদেষ্টার দায় দায়িত্বের বিষয়ে চাপা পড়ার প্রসঙ্গ না। আপনি দেখেন মানুষের জন্য দু তিনটা জিনিস খুব ডে টু ডে লাইফের বিষয়, নিরাপত্তা প্রত্যেকটা মানুষের প্রধানতম একটা কনসার্নের বিষয়, সেজন্য তার কথাটা বেশি এসছে। আপনি স্বাস্থ্য, আমি তো বলবো যে নিরাপত্তার চাপে এবার যে ডেঙ্গু মানে মশা, হ্যাঁ, এই সকল বিষয় নিয়ে কিন্তু আলাপই হচ্ছে, একদম আলাপ হচ্ছে না। আমি এই পর্যায়ে শেষ করব, দুজন উপদেষ্টা থেকে যাওয়ার অর্থ কি আপনার কাছে? মানে সরকারের থেকে যাওয়া, যদিও তাদের লোকজন দল করেছে এবং তারাও দলে যাবে, এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। আমি সময় মতো নৌকাটা চেঞ্জ করব, এক নৌকা থেকে তাহলে সরকারের সাথে দলের সম্পর্ক নেই, যেটা ডক্টর ইউনূস বললেন। না, এটা তো সত্য না, এটা তো একটা মানে এটা তো একটা সত্য বক্তব্য হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু উনি তো আর টিপিক্যাল পলিটিশিয়ান না যে উনি রেটরিক বলবেন। এটাই তো আনফরচুনেট, আমি শুরুতেই বলেছি ইটস এ পার্শিয়াল ট্রুথ, ইটস নট দ্য হোল ট্রুথ। আমরা নিশ্চয়ই পূর্ণাঙ্গ সত্যের অপেক্ষায় থাকবো। আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করছি ফিরে এসে এবার আপনাদের সাথে পাবো। এবার বিরতির পর আমরা দ্বিতীয় বিষয় অর্থাৎ দেশের রাজনীতিতে তৃতীয় ধারা নিয়ে আমরা কথা বলবো। ফিরে এসে আপনাদের সাথে পাবো আশা করছি। ধরতে হবে গরু রে, গরু একটা ইনজেকশন দিতে হবে, নড়াচড়া করবা না, আস্তে করে একটা ইনজেকশন দিব। এই যে বাবু, এই যে পিঁপড়া কামড়ের মতো মনে হবে। তোমারে কতবার করে কইছি গরুর ডাক্তারি বাদ দিয়া ভালো কিছু একটা কর। আমি গরু ছাড়াও হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, কবুতর সবকিছু চিকিৎসা করি। কসুর ডাক্তার। আমি কি গরুর ডাক্তার না কসুর ডাক্তার সেটা ক্লিয়ার করে দাও। সেই সকাল থেকে একটা বেড়া মানুষ খুঁজতেছে মুরগা জবে দল লিগা। কসুর ডাক্তার হয়ে এরকম অমানবিক কাজ আমি করতে পারি? গরুর ডাক্তার বলে কি গরুর মাংস খাওয়া কমছে? আমার এই মুরগো 2 দিন ধরে খায় আর জিমায়। নেশা মানে করেন নাকি মুরব্বি? মুরগে আবার নেশা করে কেমনে? এত বড় হইছে কিন্তু ডিম দেয় না কে? তোমার মুরগি পাশের বাড়ির মুরগির সাথে ইটিস পিটিস করেও নাই, ডিমও দেয় নাই, কারণ তার চরিত্র ভালো। একজন ডাক্তার হয়ে রোগীর চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা কইতেছ, তোমার লজ্জা করে না? তোমার মুরগি তো বন্ধা, ডিম দিব কিভাবে? আমরা মানুষ হিসাবে আমাকে অনেক দায়িত্ব আছে। আল্লাহ আমাকে যে রিজিক দিচ্ছে, এই রিজিকের মধ্যে রাস্তার কুকুর বিড়ালের অনেক ভাগ আছে। সত্যি একটা কাম করবি, আজকে গ্রামে মাইকিং করে দিবি, যে যে রাস্তাঘাটে অসুস্থ কুকুর বিড়াল দেখবো সব যাতে আমার কাছে নিয়ে আসে, আমি এটা ফ্রি চিকিৎসা করবো। আর সাথে 5 কেজি চাল আর 2 লিটার তেল দেওয়া হইব। এতদিন তো ছিল গরুর ডাক্তার, এখন কি কুত্তা বিলের ডাক্তার হওয়ার শখ জাগছে? পশুর মধ্যে গরু ছাগল যেমন আছে, কুকুর বিড়াল আছে। ওই স্যারারে যে বিয়া করবো
হ্যাঁ রে তুই বাড়ি ধোয়া পানি খেয়ে বাঁচতে। তুমি কি এই বিয়েতে রাজি? আমি আমার আব্বার কথার বিরুদ্ধে যে কোনো কাজ করতে পারবো না, তোমারে কইছি না? সব মেয়েরা এক, প্রেম করার সময় যদু মধু সই, আর বিয়ে করার সময় বাপ মায়ের লতুপুতু মেয়ে হয়ে যায়। করো তুমি বিদেশি পোলারে বিয়া। এই সাইডের চুলটা একটু উঁচু উঁচু হয়ে আছে, এই চুলটা একটু কাটে দাও তো। আরে না না না, নিচে থেকে এখান থেকে কাটে দাও, নিচে। হ্যাঁ আর নিচে দাও দাও দাও। এখন মনে করছে যে আমার দুই সাইড দিয়ে চুল আছে, মাঝখানে টাক পড়ছে। আমার চুলটা তো বড় না, হ্যাঁ? বলো গো মা। আম্মু কি করতেছ তুমি? খবরদার বললাম তুই আমার মেয়ের সামনে যা। আমার ভাস্তি দেখবো না আমি কি পড়তেছে সে। ধরো, তোর সাথে কেউ 5 মিনিট কথা বললে সেই লোক কনফিউজড হয়ে যায়, আর তুই নিজেও কনফিউজ। স্বাগত আরও একবার গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আমরা আজকে দ্বিতীয় বিষয়ে শুরু করব, সেটি হচ্ছে দেশের রাজনীতিতে তৃতীয় ধারা। অনেক বছর ধরে আমরা রাজনীতিতে তৃতীয় ধারার কথা শুনে আসছি। অনেকে সেই চেষ্টাও করেছেন, ব্যর্থ হয়েছেন, কেউ কেউ আবার পুরনো ধারা সাথে মিশেও গেছেন, অনেকে হারিয়ে গেছেন। কিন্তু রাজনীতিতে তৃতীয় ধারা এখনও প্রয়োজন কিনা, কেন প্রয়োজন, তৃতীয় ধারা কারা হতে পারে, আগে যারা চেষ্টা করেছেন তারা কেন ব্যর্থ হয়েছেন, সেসব বিষয় নিয়ে এই পর্যায়ে আমরা আলোচনা করব। আমাদের আজ এই পর্বের আলোচনার বিষয় হচ্ছে রাজনীতির তৃতীয় ধারা। এই বিষয়ে আমরা ডক্টর আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং বর্তমানে আমেরিকার ইলিনয় স্টেট ইউনিভার্সিটির শিক্ষক, আগে ছিলেন সাংবাদিকতার শিক্ষক, এখন তিনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, কাজ করেছেন সংবিধান নিয়ে। আমরা তার কাছ থেকে, তিনি বহু বছর রাজনীতি নিয়ে লেখালেখি করেছেন এবং বাংলাদেশের গোটা রাজনৈতিক ব্যবস্থা নিয়ে তার লেখা অনেক বই আছে, গবেষণা আছে। তিনি বাংলাদেশের রাজনীতির তৃতীয় ধারা নিয়ে কি বলেছেন আমরা সেটি শুনবো। তার সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী নুরুন রবি। এই যে দ্বিদলীয় ব্যবস্থাটা তৈরি হয়েছিল বাংলাদেশে, সেটাও কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা হওয়ার পরেই তৈরি হয়েছিল, তাই তো? জনগণ আসলে দেখছিলেন যে এর বিকল্প আরেকটি দল কিনা। কিন্তু তৃতীয় শক্তি বলে যেই শক্তি, সেই তৃতীয় ধারা বলেন, চতুর্থ ধারা বলেন, পঞ্চম ধারা বলেন, বিভিন্ন রকম ধারা আছে। এখন আপনি যে জায়গায় যেতে চাচ্ছেন সেটা হচ্ছে যে একটা শক্তিশালী জনগণের সমর্থন, তৃণমূল পর্যায়ে তাদের সাংগঠনিক সেই সম্ভাবনা তৈরি হয়েছে কিনা। অবশ্যই তৈরি হয়েছে। এইবারের আশাবাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে আছি। এত বেশি প্রাণ দিয়ে আমাদেরকে গণতন্ত্রের কথা বলতে হয়নি। বাংলাদেশের ইতিহাসে এটি নেই, দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে এটা নেই যে একজন স্বৈরাচারী শাসক দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানুষের মধ্যে সেই স্বপ্নগুলো আছে, ফলে আমি আশাবাদী। আমি মনে করি অতীতের ব্যর্থতার ইতিহাসের চেয়ে আশাবাদী হওয়াটা জরুরি, এবং সেটা আমার ধারণা যে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। বাংলাদেশের অনেক বড় কিছু অর্জন আছে। রাজনৈতিক ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানগুলো কাজ করেনি, এক পর্যায়ে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও জনগণের মধ্যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি। তার মানে হচ্ছে যে মানুষ আশা করেন এবং সেই আশা বাস্তবায়নের জন্য তারা বড় রকমের ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত আছে। এই যে বাংলাদেশ বারবার গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, এটা প্রমাণ করে যে প্রজন্মের পর প্রজন্মে এই আশাটা আছে, চেষ্টাটা আছে, সংগ্রামটা আছে। এখন প্রতিষ্ঠান কাঠামোগুলি তৈরি করতে হবে, রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে হবে, এগুলি চর্চার মধ্যে দিয়ে হবে, এগুলো অকস্মাৎ হবে না। জনাব জাহিদুর রহমান, আপনি চমৎকার বিশ্লেষণ করেন রাজনীতির, শুধু বর্তমান না, অতীত বর্তমান সব কিছু মিলিয়ে ভবিষ্যতের ধারণা সহ। বাংলাদেশের তৃতীয় ধারা রাজনীতির কথা নিশ্চয়ই অনেক বছর ধরে আপনিও শুনেছেন। তৃতীয় ধারা প্রতিষ্ঠিত করা সম্ভব হয়নি কেন, বা যারা চেষ্টা করেছেন তারা কেন ব্যর্থ হয়েছেন? তারপরে আমি বর্তমান জায়গায় আসবো। ধন্যবাদ। মানে আমি যখন তৃতীয় নিয়ে বলবো, ধারা বলবো না শক্তি বলবো, আমার মনে হয় সেটা একটা আলোচনা। কারণ আমরা কি একটা ধারাটা কি আদর্শ ভিত্তিক, আমি আসছি, মানে হ্যাঁ সেটা একটা। নাম্বার 2 হচ্ছে এখন তৃতীয়, মানে এখন কি তাহলে দুটো আছে? এখন যদি দুটো থাকে
তারা কারা, আমি এখনকার কথা বলছি। একসময় আমরা যখন তৃতীয় শক্তি বা ধারার আলাপ করেছি তখন কিন্তু দুটো শক্তি ছিল, বিএনপি এবং আওয়ামী লীগ, তার একটা অল্টারনেটিভ শক্তির কথা আমরা ভেবেছি। এখন এই মুহূর্তে তাহলে কারা, মানে একটি ধারা তো অনুপস্থিত বা তার শক্তি কতটুকু আমরা আসলে এখনো জানি না, বা এই ধারা হিসেবে টিকে থাকবে কিনা ভবিষ্যতে, কতটুকু টিকে থাকবে সেটা নিয়ে নানা ডিবেট আছে। কিন্তু এটা খুবই দুর্বল ধারা কিন্তু আমি এখনো মনে করি না। আমি খুব সারপ্রাইজিংলি দেখি ডিসপাইট দ্যাট ম্যাসাকার জুলাই অগাস্টে হয়েছে, তার আগে ওভার 15 ইয়ার্স আমরা যারা পলিটিক্সের খোঁজ খবর রাখি, কথা বলি, যা হয়েছে এরপরও খুবই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনও সেই ধারার সাথে আছেন। আচ্ছা, এখন বিদ্যমান প্রেক্ষাপটে আমরা দুটো ধারা যেভাবে দেখতে পাই, একদিকে বিএনপি যেটাকে আমরা মূলত এখন একটা সেন্ট্রিস্ট ফোর্স হিসাবে দেখছি, মধ্যপন্থী দল, ও একটা সময় ডানপন্থীদের সাথে জোট ছিল কিন্তু এই মুহূর্তে সে আরও অনেক মধ্যে চলে এসছে। আর একটা ডানপন্থী ধারা তৈরি হচ্ছে, জামায়াত যেটাকে লিড করছে, তার সাথে অন্য ইসলামিক দলগুলো তারা একত্র হওয়ার চেষ্টা করছে। তো সুতরাং আমরা এই মুহূর্তে মাঠে ডমিনেন্ট অন্তত প্রকাশ্যভাবে দেখছি একটা মধ্যপন্থী আর একটা হচ্ছে ডানপন্থী ধারা। প্রথম দিকে মনে হচ্ছিল যে স্টুডেন্টরাও তাদের সাথে কোনোভাবে যুক্ত হতে পারেন এবং তাদের বক্তব্যের এক ধরনের সিমিলারিটি দেখা যাচ্ছিল, কিন্তু সর্বশেষ তারা যেটা করলেন তারা একটা মধ্যপন্থী ধারা হিসাবে বললেন। সো তারা যদি মধ্যপন্থী রাজনীতি করেন, আমি তাহলে এটাকে একটা নতুন রাজনৈতিক ধারা বলতে আর প্রস্তুত নই, রাদার আমি বলবো এটা একটা তৃতীয় শক্তি। কারণ বিএনপিকে আমি মধ্যপন্থী দল বলে মনে করি, কিন্তু তৃতীয় শক্তি এখন এতদিন কেন হয় না, আমি সেই জায়গাটায় আসি। আগে মানুষ মোটামুটি ওই দুই দলের উপরেই আস্থা রেখেছিল। এটা খুব ভালো সময় ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সে যখন জোর করে ক্ষমতায় থাকছে, কিন্তু তখন আবার হয় নাই কারণ হচ্ছে যখন ধরুন আপনি একটা নতুন দল করবেন আওয়ামী লীগের সময়, তা আপনি যখন মানুষের কাছে ম্যানিফেস্টো নিয়ে যাবেন, আপনার কর্মসূচির কথা বলবেন, সেটা আদর্শিক হোক বা ওয়েলফেয়ারের হোক, লোকজন আপনাকে জিজ্ঞেস করবে ভাই দেশে তো নির্বাচনই হয় না, ওকে আপনি কিভাবে ফেলবেন। আমি অনেক সময় দেখেছি আগে ওকে ফেলেন, বিএনপির মতো এত বড় একটা দলই তাকে ফেলতে পারছেন না, আপনি আমাকে স্বপ্ন দেখাচ্ছেন তোমার স্বাস্থ্যে আমি এটা করব, শিক্ষায় ওটা করব, তোমার সোশ্যাল ওয়েলফেয়ারে আমি এটা করব, সোশ্যাল সেফটিতে এটা করব, ও এটা মানে নাই। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা যখন ছিল না তখন আসলে নতুন দল হওয়ার কোনো স্কোপই ছিল না। এখন আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ঢুকছি, আমি কিন্তু এখন মনে করি একটা তৃতীয় শক্তি তৈরি হওয়ার খুবই ভালো স্কোপ আছে। কিন্তু আওয়ামী লীগের এই 16 বছরের আগেও তো অনেকে চেষ্টা করেছেন, বড় বড় রাজনীতিবিদরা, তারা কেন আগে সুবিধা মানে আগে পারেননি একটা কারণে, আগে দুটো দলের উপরে সমালোচনা সত্ত্বেও মানুষ মানে কম বেশি আস্থা রেখেছিল, ভোটের ফলাফল মানুষ আস্থা রেখেছিল। ভয়ঙ্কর রকম একটা ভ্যাকিউম তৈরি হয়েছে আওয়ামী লীগ যখন বিশেষ করে 14 সালের পর থেকে তার আস্থা পুরো শেষ হয়ে গেছে, তখন খুবই রাইট টাইম ছিল একটা নতুন রাজনৈতিক দল তৈরি হওয়ার। কিন্তু তখন আবার পেরে ওঠে নাই, কারণ হচ্ছে আপনি রাজনৈতিক দল ধরুন আম আদমি পার্টি নতুন তৈরি হলো, তারা ইলেকশন করে জিতে গেল, কিন্তু ভারতে তো ইলেকশন হয়, ভারতে একটা ফেয়ার ইলেকশন হয়, সুতরাং সে জিততে পারে। কিন্তু বাংলাদেশে তো ওই স্কোপ ছিল না, মানে শেখ হাসিনার পতন ভোটে তো সম্ভব ছিল না, তাকে কথ্য ভাষা, আমাকে একদিন একজন বলেছে এই ভাষায়, ওটা তো ঠেল্লা ফালাইতে হবে ভাই। তো ওই শক্তি কি কারো আছে? আমাকে একদম সাধারণ একজন মানুষ বলছে। তো ওই শক্তি যদি না থাকে তাহলে নতুন দল তো আসলে তৈরি হবে না। নতুন যে দলটি হলো এনসিপি, তারা কি তৃতীয় ধারা বা তৃতীয় শক্তি হতে পারে বলে মনে করেন কিনা? তাদের পটেনশিয়াল ছিল, আমি যদি খুব অ্যানালিস্টের জায়গায়, আমার শুভাকাঙ্ক্ষা হচ্ছে তারা হোক, কিন্তু আমি যদি অ্যানালিস্টের জায়গায় খুব ক্রুডলি দেখি, বাংলাদেশ ব্রাজিলের সাথে খেলছে ফুটবল, আমার ইচ্ছে হবে ও জিতুক, কিন্তু আমি বাস্তবতায় বুঝি যে বাংলাদেশ হারবে এবং খারাপভাবে হারবে। আমি মনে করি তারা অনেকগুলো ভুল করেছে এবং ভুল কন্টিনিউ করছে, সেই কারণে তারা তৃতীয় শক্তিটা হয়ে উঠতে পারবে বলে আমি বিশ্বাস করি। তাহলে কি আবার আমরা এই দ্বিদলীয় ধারার মধ্যেই থেকে যাব? আমরা খুবই ঘটনাচক্রে, এবং এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং সাইন। আমি এটা একটু যোগ করি, যদি দ্বিদলীয় ধারা এমন হয় যে মধ্যপন্থী বিএনপি তার অ্যালাইদের সাথে, কারণ আমরা মধ্য বাম অনেক দলকেও তার সাথে দেখেছি, গণতন্ত্র মঞ্চ, আর এদিকে হচ্ছে রাইটিস্ট, তাতে বিপদ কি জানেন? আমরা একটা খারাপ ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে ঢুকে পড়ছি, যে আমাদের এখন আইডিওলজিক্যাল রাজনীতি নিয়ে আলাপ হবে। দেখবেন যখন আদর্শবাদী রাজনীতির আলাপ শুরু হয়, ধর্ম কি ধর্ম না, মুক্তিযুদ্ধের চেতনা কি চেতনা না, এসব করতে তখন ওয়েলফেয়ারের আলাপ কমে যায়। ভারতে যেমনটা হচ্ছে, এই আমি কেমন দেশ চালাচ্ছি ব্যাপার না, তুমি কেমন আছো ব্যাপার না, আমি কিন্তু হিন্দুদের স্বার্থ রক্ষা করছি, আমি কিন্তু বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়ে ফেলেছি, সো আমাকে ভোট দাও, তুমি ভালো আছো কি খারাপ আছো ম্যাটার না। সো আমরা আস্তে আস্তে ওই রাজনীতির দিকে উন্মাদনা তৈরি করে। সো এই স্বাভাবিক ডানপন্থীরা এখন তাদের মতো করে তাদের ন্যারেটিভ
ইসলামিস্ট ন্যারেটিভ আনতে থাকবে, আইডেন্টিটি পলিটিক্স আনতে থাকবে, তখন আপনার আমার বা অনেকের যাদের মনে হবে না আমি আইডেন্টিটি পলিটিক্স পছন্দ করি না, আপনি তখন চোখ বন্ধ করে অন্য গ্রুপটার কাছে যেতে হবে। সে আপনাকে অপশাসন দিলেও যেতে হবে, কারণ আপনার অপশাসনের চাইতে আইডেন্টিটি পলিটিক্স সোসাইটির জন্য অনেক বেশি খারাপ। আমরা ওদিকে ধাবিত হচ্ছি বলে আমার ধারণা। স্টুডেন্টরা যদি একটা খুব চমৎকার দল তৈরি করতে পারতো, যেমন তারা এখন নানান কর্মসূচির কথা বলছে, তারা অনেক ওয়েলফেয়ারের কথা বলছে, এটা শক্তিশালী দল হলে লাভ হতো কি, বিএনপির মতো দলও কিন্তু চাপে পড়তো যে আমি যদি মানুষকে সুশাসন না দেই, আমি যদি দুর্নীতিমুক্ত ব্যবস্থা ঠিক না করি, আমি কিন্তু ভোটে জিতবো না। কিন্তু এই দলটা সঠিক মানে শক্তিশালী না হলে এই আশা সেটা হবে না। রেজওয়ানা, তৃতীয় ধারা আওয়ামী লীগ এখন উপস্থিত, বিএনপি সক্রিয়, নতুন দলকে আমরা সম্ভাবনার কথা বলছি কিন্তু আশঙ্কার কথাও আছে। এর বাইরের যে দলগুলো আছে, যেমন আমাদের অনেকগুলো বাম রাজনৈতিক দল আছে, আমাদের অনেকগুলো ইসলামী দল আছে, জামাত ইসলামী সহ, ওই দুটো ধারার কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা সামনে আরো বিকশিত হওয়ার, দেখুন বাম এবং ইসলামী? জি, কিন্তু আমি আপনার প্রশ্নের উত্তরটা দিব, কিন্তু ডক্টর জাহেদ একটা চমৎকার কথা বলেছেন, আমি খেয়ে হারিয়ে ফেলবো। এই যে ডানপন্থী এবং বামপন্থী, আমার মনে হয় এই প্লটিংটা বিগত রেজিমে যিনি ছিলেন শেখ হাসিনা, এটা উনারই একটা প্লটিং যে আপনি এমন একটা জায়গায় নিয়ে যাবেন। দেখেন আওয়ামী লীগ এবং বিএনপি যখন ছিল আমরা কিন্তু তো ওরিট ছিলাম না, বিকজ ব্যাপারটা কি ছিল, একটা মধ্যমপন্থী দল ছিল, আরেকটা হয়তো যদিও আওয়ামী লীগ দাবি করবে যে সে হ্যাঁ, বাট আমি এখানে খুবই ফিশি হয়ে যাই যখন সে কমই জননী হয়ে যায়, বরং বিএনপি এখন বামের বেশি কাছাকাছি। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। তার মানেটা কি? তার মানে এটা খুব উইথ ডিউ রেসপেক্ট, এটা খুব সেন্সিটিভ একটা জিনিস। এই যে একটা দেশের রাজনীতিতে এটা যে কোনো রাষ্ট্রের জন্য খুব অ্যালার্মিং যখন আপনি বাম এবং ডান এরকম একটা খুবই বৈপরীত্যমূলক বাইনারি অপোজিশনে চলে যাবেন। কারণ রাষ্ট্র, স্টেট, সে কিন্তু তার নাগরিকের, জনগণের, গণতন্ত্রের এই কথাগুলো বলবে। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার এই যে জামাত ইসলামকে বিএনপি ব্যবহার করেনি, জামাত ইসলামকে আওয়ামী লীগ ব্যবহার করেনি, জামাত ইসলাম বাদ দেন, হেফাজত ইসলাম আপনি তাকে দেখেন আওয়ামী লীগ ব্যবহার করেনি, এবং আমি মোটেও বিচলিত হবে না। জানেন, আমি এটাও বলতে চাই, কালকে যদি আমি শুনি যে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম মিলে রাজনীতি করবে বা ইলেকশনে দাঁড়াবে, আমি এতটুকু বিচলিত হব না। বরঞ্চ এই যে দাবার গুটির মতো খেলা, স্টেপ বাই স্টেপ, এটা করেছে কি রাষ্ট্র হিসেবে আমাদেরকে অনেক বিপজ্জনক জায়গায় নিয়ে আসছে। দেখুন, তৃতীয় শক্তি হলে খুব ভালো হতো সত্যিকার অর্থেই, যদি এই যে আজকে এনসিপি যে বলছে বিকল্প ধারার, যদি সত্যি এরকম কিছু হতো, এটা কিন্তু আমাদের মন থেকে চাওয়া। কিন্তু আমি খুব হতাশ হই আপনি যখন আপনার এই নতুন দলের স্লোগান হয় ইনকেলাব জিন্দাবাদ, ইনকেলাব আরবি শব্দ, জিন্দাবাদ উর্দু শব্দ, বাংলাদেশ কোথায় গেল, বাংলাদেশ কোথায় গেল, বাংলা কোথায় গেল। এবং আমি আরও হই যখন আপনার এই যে পুরো আইডিয়াটা, সেকেন্ড রিপাবলিকের যে আইডিয়াটা, খেয়াল করে দেখবেন অদ্ভুত অদ্ভুত কাল্ট তৈরি হয়েছে। এখন আগে কাল্ট হতো একটা, এখন কাল্ট প্যারিস থেকে হতে পারে, ইংল্যান্ড থেকে হতে পারে, নানা জায়গা থেকে হতে পারে। এবং এই কাল্টের ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ। দেখুন, ফ্রান্সে 5টা রিপাবলিকের হয়েছে, কিন্তু ফ্রান্সের যে নাগরিকের বিপ্লব, ফ্রান্সের যে নাগরিকের যেই চেতনা, আমার বাংলার যে কি সেই নাগরিকের চেতনা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। ওই বোধের চেতনার মধ্যে কি আমি যেতে পেরেছি? আপনি সেই জায়গাটা যে একটা কালচারাল কনটেক্সটে ডিফারেন্ট হয়, সেই বোধটা কিন্তু আমরা মিস করে যাচ্ছি। আপনি দেখেন, এই দেশে মানুষ ভোট দেয় কে আমাকে নিশ্চয়তা দিয়েছে তা না, মানুষ ভোট দেয় হয় টাকা দিয়ে। এরকম হয়েছে একটা সময় যখন ভোট হতো। এখন যদি আমি ভোট দিই এই জন্য যে আমাকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, এই যদি হয় ন্যারেটিভ, এর চেয়ে দুঃখজনক কিন্তু আর কিছু হতে পারে না। এই যে ন্যারেটিভ তৈরি করার ক্যাপাসিটি, আমি কিন্তু এই যে নতুন যে দল, সে মধ্যমপন্থী থেকে, তার পলিটিক্যাল ন্যারেটিভ আমার কাছে পরিষ্কার না। আপনি সংবিধানকে যে পুরো তুলে ফেলে দিবেন, এটা আমার কাছে পরিষ্কার না। আমি আসলে শিক্ষক হিসেবে পরিষ্কার না কি হেতু কারণে আমি আমার সমগ্র সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিব। কারণ আপনি তো বিপ্লবী সরকার গঠন করেননি, আপনাকে তো রেফারেন্ডাম দিতে হবে, রেফারেন্ডামে বলতে হবে যে আমি আসলে সংবিধান চাই কি না চাই, আমার সংসদের কাছে আসতে হবে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে তৃতীয় শক্তি অথবা তৃতীয় কোনো ধারা যদি সত্যিকার অর্থে প্রকৃত অর্থে হয়, সেটি কিন্তু আমাদের জন্য খুব আশাব্যঞ্জক। আমরা কোনোভাবে কোনো একক
সাংস্কৃতিক চর্চা, কোনো একক মূল্যবোধের চর্চা, এরকম কোনো গ্রুপকে ক্ষমতায় দেখতে বহু বছর আগ্রহী আমরা না। এই দ্বিধারা বা দুই দলের মধ্যে আটকে ছিলাম, জনগণের তৃতীয় বড় ধরনের কোনো অপশন ছিল না। সেই জায়গাটা তৈরি হওয়ার প্রয়োজনীয়তার কথা আপনি বলছেন। কিন্তু আমার আরেকটা প্রশ্ন ছিল যে জামাত সহ ইসলামী দলগুলো এবং অনেকগুলো বাম রাজনৈতিক দল, এই দুটি ধারার বিকাশ বা অগ্রগতি অথবা জনপ্রিয়তা যাই বলি না কেন, এখনকার বাস্তবতায় আপনি দেখেন কিনা? দেখুন, হিস্টোরিক্যালি আপনার এই একই মুক্তিযুদ্ধ নিয়ে আপনি বাংলাদেশে খেয়াল করবেন, আমাদের পাশের দেশে কিন্তু বামপন্থী ধারায় যারা আছে তারা এত অজনপ্রিয় না বা এত ফেলিওর না। বাংলা অঞ্চলে বা আমাদের দেশে এত ফেলিওর হওয়ার কারণটা কি? কারণ আপনার এটাকে যদি আপনি টান দেন তাহলে এখানে অনেক কিছু বলতে হবে। এখানেও তো অনেক ধরনের মতভিন্নতা আছে এবং ৭১-এর ক্ষেত্রেও নিয়েও তাদের নানা ধরনের মতভিন্নতা, শুধু ৭১ না, দেশভাগের সময়কালীন থেকে ৪৭ থেকে আছে। কিন্তু তাদের ন্যারেটিভটা ডিফারেন্ট ছিল, তাদের ন্যারেটিভটা এক ধরনের ছিল। ঔপনিবেশিক ব্যবস্থার বিপক্ষে কথা বলা, এই যে আপনার ইনকিলাব জিন্দাবাদ যে স্লোগানটার কথা আমি বলেছিলাম, এটা আসলে ভগবত সিং এর যে আইডিয়া সেখান থেকে আসছে। সেখানে উপনিবেশিকতার এগেনস্টে আপনি কথা বলবেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে বাম সংগঠনের কথা আপনি বলছেন, এই যে অন্যান্য ইসলামিক সংগঠনগুলোর কথা বলছেন, এরা কিন্তু একক না, হোমোজেনাস না। জামাতে ইসলামের আদর্শ, তৌহিদি জনতার আদর্শ একক না। ফন্ট বাম যিনি করেন অথবা আপনার ইউনিয়ন, তাদের কিন্তু একক না, এদের মধ্যে কিন্তু অনেক অনেক ভাগ আছে। তো এটা আমাদের জন্য মানে সবগুলো বাম দল এক হতে পারছে না কেন? না, পারবে না, মতাদর্শিক ভিন্নতা আছে বাম দলগুলোর মার্ক্সবাদী, লেনিনবাদী, মাওবাদী এসব কারণে সেটা থেকেও আরো অনেক অনেক ভিন্নতা তো আছে। দেখেন, যেমন আমি ফ্র্যাঙ্কলি বলি, আপনি মাও সেতুং এর কথা শুনেছেন, মাও সেতুং এর দ্য রেড বুক আর্মি এবং দ্য প্রসেস সে যেভাবেই করেছে, ওটা তো কোনোভাবে বর্বরচিত না তা বলার কোনো সুযোগ নাই। অনেক বর্বরচিত ছিল এবং মাও সেতুংকে তো কেউ নামাতে পারে নাই, তার হিস্ট্রিটার কিন্তু অনেক কিছু আছে। তো এটার ভিতরে কিন্তু আপনার রাশিয়াপন্থী বাম আছে, এরকম নানাপন্থী মাওপন্থী বাম আছে, আপনি এইটাকে এক করতে পারবেন না। জি, একদম শেষ পর্যায়ে আমি জাহেদ ভাইয়ের কাছ থেকে এই বিষয়ে শোনার লোভ সামলাতে পারছি না। বাম রাজনীতি বাংলাদেশে কেন বিকশিত হতে পারলো না, এগোতে পারলো না, জনগণের সমর্থন পেল না? সেই অর্থে এত বছরের রাজনীতি এবং এত ভালো রাজনীতি, তারাই সবচেয়ে বেশি জনকল্যাণের কথা, মানুষের কথা, নিপীড়িত, নির্যাতিত, শোষিত মানুষের কথা বলে, তারপরে সেই রাজনীতির উত্থান হয় না, অথচ অনেক উগ্র রাজনীতির উত্থান হয়ে যায় কেন? আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে, আগে সুযোগ ছিল, সামনের সুযোগ আরও কম। মানে যখন সুযোগ ছিল তখনই তারা পারেননি। কারণ আমাদের খুব কাছে, আমাদের পশ্চিমবঙ্গে বাম দল দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, কেরালায় ছিল, কেরালায় আছে এখনও, থাকে, তারা বাই রোটেশন তারা ক্ষমতায় আসে। এবং কেরালা তো অসাধারণ একটা মডেল তৈরি করেছে। তারা পুরো কমিউনিজম তো এখানে কায়েম করতে পারবে না দেশটা, তা না, কিন্তু একটা ওয়েলফেয়ার একটা স্টেটে তৈরি করেছে তারা। সারা পৃথিবীতে কেরালা মডেল খুবই আলোচিত বিষয়। অ্যারাউন্ড মিডিয়ান একটা ইনকামে থেকে তারা টপ সব ক্ষেত্রে তারা ভালো করছে, সব ভারতের সব রাজ্যের চাইতে ভালো করছে। আমাদের বামরা দীর্ঘদিন থেকে আসলে যেটা সবচেয়ে বড় সমস্যায় পড়েছে সেটা হলো মানে ইডিওলজিক্যাল পলিটিক্সের একটা ইনহেরেন্ট ডিবেট আছে প্রত্যেকটা, এটা ইসলামিস্টের মধ্যে আছে। যেমন ধরুন একটা উদাহরণ দেয়, মাজার ভাঙছে, মাজার কে ভাঙছে? হিন্দুরা, অন্য কোনো ধর্ম? এটাও ইসলামের আরেকটা থটের মানুষ রীতিমতো, যারা মাজারে যান, যারা মাজারকে কেন্দ্র করে কর্মতৎপরতা চালান, তারা মনে করেন এটা ইসলাম না, উনি গিয়ে ভেঙেই দিচ্ছেন। ওরকম মতবিরোধের কারণে যারা ক্রমাগত ভেঙেছেন। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, যে মাটিতে আপনি আছেন সেই মাটির মানুষের পালস বোঝাটা খুব জরুরি, তার আগে বোঝেন নাই। আর ভবিষ্যতে কিন্তু ডানপন্থার উত্থান হচ্ছে, সেক্ষেত্রে আরো সম্ভাবনা কমে যাবে। অনেক ধন্যবাদ ডাক্তার জাহেদুর রহমান এবং ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা। আপনারা যারা অনুষ্ঠান শুরু থেকে দেখেছেন বা পরে যুক্ত হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 9টায়। এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত, দুঃখিত, পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায় এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।